আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মূলত আলোচনা করব রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক। আমাদের ইন্টারে যেটা সব সময় লাগে সেটা হলো কোয়ান্টাম সংখ্যা। হোয়াট ইজ কোয়ান্টাম সংখ্যা? আমরা মূলত 4টি কোয়ান্টাম সংখ্যা পাই। হোয়াট ইজ কোয়ান্টাম সংখ্যা? কোয়ান্টাম সংখ্যা মূলত ইলেকট্রনের অবস্থান সম্পর্কে পূর্ণ ধারণা। একটা ইলেকট্রনের অবস্থান সম্পর্কে আমরা পূর্ণ ধারণা পাবো কিসের মাধ্যমে? এই 4টি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। চলুন আসুন জেনে নিই 4টি কোয়ান্টাম সংখ্যা কি। হলো N, L, M, S এর মাধ্যমে প্রকাশ করি আমরা মূলত। এখানে আসুন প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? N। প্রধান কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো কি? N। এবার আসুন L। L ইজ দ্বিতীয় 2 নম্বর কোয়ান্টাম সংখ্যা। এটা মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি? সহকারী 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 কোয়ান্টাম সংখ্যা। এরপরে M। M হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা? চুম্বক চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এবং S। S হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবার আসুন কোনটা কি প্রকাশ করে? আমি যে এখানে বলছি যে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে পূর্ণ ধারণাটাই কি হলো কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে। কয়টা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে? 4টা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। N, L, M, S। এবার আসুন কোনটা কি প্রকাশ করে? কোনটা কি প্রকাশ করে? এখানে আসুন প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত আকার। আকার কি বলতেছি? আমি আবার বলতেছি আকার কি প্রকাশ করে? আকার আকার কোন রকম আকার দেখুন। তার মানে কি আমি এখানে একটা ধারণা নিতে পারতেছি এখানে যে n এর মান 1, n এর মান 2, n এর মান 2 যেটা সেটা 1 থেকে একটু বড় না? এটা আমরা একটু ধারণা পাচ্ছি। এবার আসুন আমরা ইলেকট্রন বিন্যাস করি একটা মৌলের। এটা হলো সোডিয়াম। একটা জিনিস খেয়াল করুন, এখানে এই প্রথমে যে সংখ্যাটা 1, 2, 3 যে সংখ্যাগুলো দিয়েছি এটা মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা কি বুঝতে পারি? এই সোডিয়াম এই পরমাণু যেটা আছে সর্বোচ্চ কয়টি শক্তি স্তর আছে? 3টি। প্রধান শক্তি স্তর কয়টি আছে? 3টি। তার মানে কি এখানে আমি যদি এটাকে সোডিয়াম ধরি এখানে আরেকটি শক্তি স্তর যুক্ত হবে n = 3। তার মানে কি আমাকে একটা ধারণা দেয় যে পরমাণুটা আকারের দিক দিয়ে অন্যান্য পরমাণুর চাইতে এতটুকু হতে পারে। অন্যান্য পরমাণুর সাথে আমরা তুলনা করব, ধারণা করব যে n = 3 হলে পরমাণুটার আকার এরকম হতে পারে। এরপর আসুন সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত প্রকাশ করে কি? আকৃতি। হোয়াট ইজ আকৃতি? আকৃতি আকৃতি দেখুন আমি যখন এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করেছিলাম 1s2 2s2 2p6 ইলেকট্রন বিন্যাসগুলো আমার সাথে করে ফেলুন। এল এর জায়গায় কে কে বসতে পারে? এস, পি, ডি এবং কি এফ। এরা হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে আকৃতিটা আমি বলতেছি আকৃতি। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? আকৃতি। হোয়াট ইজ আকৃতি? আকৃতি মূলত কিভাবে প্রকাশ করে চলুন আমরা দেখে নিই। প্রথমে আমি এস এর আকৃতিটা বলি। এস এর আকৃতিটা হলো মূলত গোলক, নট এ বৃত্ত। বৃত্ত হবে না, গোলক গোলক। এটা মূলত হবে কি আকৃতির? গোলক আকৃতির। বল বল ফুটবলের মতো আকৃতি, গোলক আকৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্টে আসছিল যে বৃত্ত আকৃতি নাকি গোলক আকৃতি। অনেকে গোলাকৃতি দেখাই দিয়েছে। গোলক গোলক, গোল না গোলক, বৃত্ত না, গোলক আকৃতি বলের মতো। এরপর আসুন পি। আরেকটা সহকারী কোয়ান্টাম সংখ্যার শেপ আঁকতেছি। এটা মূলত ডাম্বেল আকৃতি। এটা আমাদের মূলত কি? ডাম্বেল আকৃতি। ডাম্বেল জিম করো না? জিমের মধ্যে দেখা যায় না দুই পাশে দুইটা
এইভাবে জায়গা দেওয়া থাকে, যেটাই হোক মোটামুটি এইভাবে একটা জায়গা দেওয়া থাকে। দেখুন এইভাবে ডাম্বেলটা মূলত আমাদের এভাবে, তো এটা ডাম্বেলের সাথে তুলনা করা হয়। এরপর আসুন আমাদের ডি সহকারে কোয়ান্টাম সংখ্যার আকৃতিটা মূলত অন্যরকম। এটার আকৃতিটা মূলত ডাবল ডাম্বেল। এখানে আমরা কি বলছি, ডাম্বেল অনলি একটা ডাম্বেল। এটা যেটা মূলত ডাবল ডাম্বেল কোন রকম, এভাবে হবে, এভাবে। আমরা ইনশাল্লাহ বিস্তারিত জানবো। এগুলারও আবার এগুলা মূলত অরবিটাল সেট। এগুলা কি, সহকারে কোয়ান্টাম সংখ্যার অরবিটাল সেট, নট অরবিটাল, দিস ইজ অরবিটাল সেট। এগুলার আন্ডারে আরো কিছু অরবিটাল থাকে, ইনশাল্লাহ বিস্তারিত এরপরও পড়বো। জাস্ট একটুক মনে রাখি এই আকৃতিগুলা। এখানে কি এস এর আকৃতি, এই তো পি এর আকৃতি, ডি এর আকৃতি। আমি মূলত কি বলছি, এখানে সহকারে কোয়ান্টাম সংখ্যা এল আকৃতি প্রকাশ করে। এবার আসুন আমরা জানবো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা মূলত আমাদের 3D গঠন। কি 3D গঠন? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আমাদের কি প্রকাশ করে? 3D গঠন। হোয়াট ইজ 3D? আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছিলাম না, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আরেকটা জেড অক্ষ আছে না, এটা কোন দিকে? এ বরাবর। এই কলমটা এভাবে যেদিকে আছে এ বরাবর। তার মানে কি জেড অক্ষটাকে আমরা কি মনে মনে এদিক দিয়ে ধরি, এটাকে একটা অক্ষ ধরি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। জেড অক্ষটা মূলত কিভাবে আছে এই ভাইয়া দেখাই দিচ্ছি, দেখেন। জেড অক্ষটা মূলত এই বোর্ডের উপর লম্বভাবে আছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষটা বোর্ডের উপর লম্বভাবে আছে, বাট ভাইয়া লিখছে এইভাবে আমাদের অঙ্কনের সুবিধার জন্য। এবার আসুন এখানে একটা জিনিস খেয়াল করুন ভাইয়া, 2s2 2p6 আমরা কেন দিছি? 2s2 এর ক্ষেত্রে 2 দিছি, বাট পির ক্ষেত্রে 6 কেন দিছি? এই পির ক্ষেত্রে যেটা হয় জানো, পির ক্ষেত্রে 3টা অরবিটাল থাকে। আমি প্রথমে বলছিলাম কি, এস, পি, ডি এবং এফ, এগুলা এক একটা অরবিটাল সেট। এগুলার আন্ডারে আরো কিছু অরবিটাল আছে। যেমন ধরেন আমি লিখে দিচ্ছি, ইনশাল্লাহ বিস্তারিত আমরা পরে পড়বো। এস এ থাকে কয়টি? একটি। পি এ থাকে 3টি, ডি এ থাকে 5টি, এফ এ থাকে 7টি। এসব বিষয় নিয়ে চলুন এখন আমরা এখানে পি নিয়ে আলোচনা করব। আমি শুধু এটা বোঝানোর জন্য যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা আমাদের জন্য 3D আকৃতি প্রকাশ করে, এটা কিভাবে সম্ভব এটা দেখানোর জন্য। দেখুন এম এর মান পি এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে? পি এর ক্ষেত্রে, আমাদের পি এর ক্ষেত্রে এম এর মান কয়টা হতে পারে? 3টা। মান আমি বসাচ্ছি না, জাস্ট অরবিটাল গুলো লিখতেছি, পি এক্স, পি ওয়াই, পি জেড। ওকে, পি এক্স, পি ওয়াই, পি জেড। তার মানে কি এক্স অক্ষ বরাবর থাকবে, পি এক্স, পি ওয়াই, পি জেড। আসুন মূলত এখানে কি 3D, যে ইলেকট্রনটা কোন অক্ষের উপর আছে, আমরা একটা অক্ষ ধারণা করছি যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, কোন অক্ষের উপর ইলেকট্রনটা আছে আমরা মূলত এটা হিসাব করছি এখানে কিসের মাধ্যমে? এই 3D কাঠামো, 3D আকৃতিতে ইলেকট্রনটা কোথায় আছে আমরা এটা কিসের মাধ্যমে পাই? এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। এবার আসুন স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা মূলত বোঝায় যে একটি অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ। মানে আমি ধরি যে একটা ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে, এবং আরেকটি ইলেকট্রন বসলে ওই অরবিটালে এটা কিভাবে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা মূলত স্পিন সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, ঘূর্ণন। এটা একটু বানাম ভুল হলে একটু ক্ষমা দৃষ্টি দেখেন। এটা গতি হতে পারে, ঘূর্ণন গতি হতে পারে, অথবা স্পিন মানে এটা ঘূর্ণন অক্ষ অথবা এটা ঘূর্ণন দিকও বোঝায়। এবার আসুন যেটা সম্পর্কে জানি, আমি তখন লিখছিলাম পি এক্স, পি ওয়াই, পি জেড। চলুন এখান থেকে একটা অরবিটাল আমি নিই, পি ওয়াই। পি ওয়াই অরবিটাল নিচ্ছি। ধরেন আমি এখানে এই তীর চিহ্নের মাধ্যমে ইলেকট্রন প্রকাশ করব, অথবা এইভাবে প্রকাশ করব। আসুন
ধরুন একটি ইলেকট্রন প্রকাশ করছে এই স্পিনে, এদিকে ঘুরতেছে এভাবে ঘড়ির কাঁটার দিকে। এখন বিপরীতভাবে আরেকটি বসাতে হবে সেম ভাবে। এখানে মূলত স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাদের এই ঘূর্ণন গতি সম্পর্কে ধারণা দেয়, অথবা ঘূর্ণন দিক সম্পর্কে বলতে পারো, বা ইলেকট্রনটা কোন মুখে বসবে এটা সম্পর্কে বলতে পারো। এবার আসুন প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো আমরা। প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত কি প্রকাশ করে? আকার প্রকাশ করে। আমরা ছোট থেকে জানি, যেমন ধরেন এই n সমান 4, হোয়াট n সমান 4, n সমান 1, n সমান 2, n সমান 3, এগুলাই। শক্তি স্তর কয়টা আছে মূলত একটা মৌলে, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা সরাসরি প্রকাশ করতে পারি। এগুলাকে বলতে মূলত প্রধান শক্তি স্তর। কতগুলো প্রধান শক্তি স্তর আছে এটা আমরা মূলত এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানতে পারি। এবার আসুন সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার কিছু সেট পাই মূলত। এটা মূলত দেখাই ভাইয়া সেটগুলা কি কি। এস অরবিটাল সেট, পি অরবিটাল সেট, ডি অরবিটাল সেট, এফ অরবিটাল সেট, এবং যেটা একদম শেষ পর্যায়ে মেডিকেল আসছিল জি আরেকটা অরবিটাল সেট। মূলত এখানে এটার মান যদি শূন্য হয়, এটার মান 1, 2, 3, 4। এই মানটা কেন আমি বলবো ইনশাল্লাহ, এটা মূলত আমাদের আফবাও নীতিতে লাগবে, একটা শক্তির জন্য একটা মান আমরা লাগবে। জাস্ট এখন একটু লিখে লেখো, আমি বুঝাচ্ছি। এখানে মূলত অরবিটাল সেট, সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা পাই অরবিটাল সেটের ধারণা পাবো। সেটের, অরবিটাল না, অরবিটাল সেটের ধারণা পাবো। এটা কিভাবে প্রকাশ করা হয় মূলত? এটা প্রকাশ করা হয় মূলত এল সমান কি, শূন্য হতে n-1 পর্যন্ত। হোয়াট, কেন? চলুন আমরা এটা সম্পর্কে জানি যে কেন এটা আমি লিখছি ভাইয়া। আসুন আমরা একটা মান নিছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কত ভাইয়া? 3 নিছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নিছি? 3 নিছি। চলুন, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হলে কি বলছি, শূন্য হতে এল সমান কি হবে, শূন্য হতে 1, 2, 0, 1, 2, 0, 1, 2 কেন হয়েছে? এটা মূলত ওই বলছি না, এখানে n-1, n থেকে 1 কম, সর্বশেষ জায়গা হবে কি 0 হতে n-1 পর্যন্ত। এখানে n এর মান কত? 3। প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3। 0 থেকে কি n-1, 3 থেকে 1 বিয়োগ দাও, 2। এবার আসুন আমরা বসাই দিই। n এর মান যদি 3 হয়, তখন আমরা ইলেকট্রন বিন্যাস করলে কয়টি অরবিটাল সেট পাবো? এটা মূলত এখানে শূন্যর ক্ষেত্রে কি s, 1 এর ক্ষেত্রে p, এবং 2 এর ক্ষেত্রে কি ডি। তার মানে আমরা 3 নম্বর শক্তি স্তরে, 3 নম্বর প্রধান শক্তি স্তরে কি লিখতে পারি ইলেকট্রন বিন্যাসের সময়? 3s, 3p, 3d, এভাবে লিখতে পারি। একইভাবে ধরুন যে n equal 2 ধরি ভাইয়া। n equal 2 ধরলে এখানে কি আসবে? l এর মান, কত আসবে? 0, 1, 0 আর 1, 0 আর 1 মানে কি s p, sp। হোয়াট, আমরা এখন কি লিখতে পারি এটা থেকে সরাসরি? 2s, 2p লিখতে পারি অবশ্যই। কয়টি অরবিটাল সেট? 2টি অরবিটাল সেট। এটা মূলত আমরা কিসের মাধ্যমে পাই? সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। দেখুন আমরা যখন এল এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতেছি, তখন কার সাহায্য নিছি? এন। সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য আমরা কার সাহায্য নিছি? প্রধান কোয়ান্টাম সংখ্যার। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে সরাসরি আমরা মান বসাতে পারি, সাধারণ মান 1, 2, 3, 4, 5, 6, 7 ইনফিনিটি। এবার আসুন আমি চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কাজ করব, তখন কি এম বের করব কার সাহায্যে? সেম একইভাবে এল এর সাহায্যে। কার সাহায্যে? এই এল এর সাহায্যে একইভাবে। চলুন আমরা এখন জেনে নিই মূলত কি কে এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটার মাধ্যমে আমরা থ্রি গঠন
পাই মূলত ইলেকট্রন 3D গঠনের মধ্যে কোন জায়গায় আছে এটা জানতে পারি। চলুন আমি একটা জিনিস লিখতেছি, আপনারা একটু খেয়াল করুন। আচ্ছা, আমরা যে বলছিলাম এখানে কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যে 3D প্রকাশ করে, এটার মাধ্যমে আমরা কিছু অরবিটাল সেট পেয়েছি। হোয়াট ইজ অরবিটাল সেট বলছিলাম, এস পি ডি এফ এগুলা। এসব ক্ষেত্রে আমরা যেমন ধরো আমাদেরকে একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা পি দেওয়া আছে, পি এর ক্ষেত্রে এল এর মান কত আমরা জানি 2। পি এর ক্ষেত্রে আমরা এল এর মান জানি 2। আমি এখানে এম এর মান যখন বের করতেছি, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান যখন বের করতেছি, তখন কি লিখছি, শূন্য হতে প্লাস মাইনাস এল। আমি এখানে কি লিখছি, শূন্য হতে প্লাস মাইনাস এল। চলো আমরা বসাই শূন্য, শূন্য বসাইছি, শূন্য হতে এরপর সংখ্যা গণ্য প্লাস মাইনাস এল। এখানে দেখুন এল এর মান কত 2, শূন্য হতে, তার মানে কি তোমাকে বলছে 1 মিটার থেকে 3 মিটার পর্যন্ত যাও, তার মানে মাঝখানের দূরত্ব সহ তোমাকে অতিক্রম করতে হবে। তার মানে কি আমি এখানে ওয়ানের গুলা সহ লিখো, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এখন আলাদাভাবে লিখি, চলো। এই তো, মানে এখানে বলা হয়েছে যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা মূলত এম সমান, এম এর ক্ষেত্রে শূন্য হতে প্লাস মাইনাস এল পর্যন্ত। এল এর মান আমি এখানে পি দেওয়া আছে, বলছে যে এটার অরবিটাল বের করো, কয়টি অরবিটাল আছে। এগুলা মূলত এক একটা অরবিটাল, এগুলা মূলত যেসব অক্ষে থাকে, যে 3D গঠনটা প্রকাশ করে, এটা মূলত এক একটা অরবিটাল কোন কোন অবস্থা আছে একটা আরেকটা সাপেক্ষে, এটা আমরা মূলত বের করি। এখানে কয়টা অরবিটাল আছে মোট, 1 2 3 4 5, কয়টা অরবিটাল পাইছি, 5টি। পি তার মানে কি আমরা জানছি কি পি, এখানে পি না, এটা ডি হবে। আই এম সরি, এটা ডি হবে, ডি এর মান 2। আই এম সরি, এটা ডি হবে, ডি এর মান 2, পি এর মান 1, পি এর মান 1 আমি বলে লিখছি। পি এর ক্ষেত্রে এল এর মান 1 হবে, বাট ডি এর ক্ষেত্রে আমি ডি এর ক্ষেত্রে কি পাইছি, কয়টা অরবিটাল সেট, 5টি। ডি এর ক্ষেত্রে অরবিটাল পাইছি 5টি, 5টি। কয়টি, 5টি। একইভাবে ধরুন আমাকে কেউ বলেছে যে এফ এর ক্ষেত্রে কয়টি অরবিটাল, এটা বের করার জন্য, কয়টি অরবিটাল এটা বের করার জন্য আমরা এফ এর ক্ষেত্রে লিখি, এফ এর ক্ষেত্রে এল এর মান কি, এল এর মান হলো 3। কেমন, আমরা কি জানি, না ডি না এফ হবে এখানে, আমরা কি জানি শূন্য হতে প্লাস মাইনাস এল, এখানে এল এর মান কত 3, শূন্য প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 লিখছি। এবার আসুন আমরা নিচেরটা একটু, নিচের গিয়াগুলো একটু মুছে ফেলি। এবার দেখুন এখানে কয়টা অরবিটাল, এখানে মোট 7টি অরবিটাল আছে। আমি লিখতেছি, দেখুন -3 3। ওকে, আমরা এখানে মূলত পাচ্ছি কি, তার মানে আমরা সহজেই বের করতে পারি। আমি সরাসরি লিখে দিচ্ছি, আপনারা এমসিকিউতে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। আসুন আমি লিখে দিই, এস এর ক্ষেত্রে অরবিটাল কয়টি, 1টি। পি এর ক্ষেত্রে অরবিটাল কয়টি, আপনারা বের করে দেখেন 3টি। এবং ডি এর ক্ষেত্রে কয়টি, 5টি। আমার 5টা সুন্দর নাম মূলত লিখতে পারি না সুন্দর করে। এবং এফ এর ক্ষেত্রে কয়টি, 7টি। কয়টি, 7টি। এবার আসুন আমরা জেনে নিই স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। আমরা এতক্ষণ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার মানে কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা অরবিটাল সেট থেকে অরবিটাল বের করছি। এখন আসবো যে মূল ইলেকট্রনে, একটা অরবিটালে মূলত সর্বোচ্চ মনে রাখবে 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, একটা অরবিটাল 2টা ইলেকট্রন ধারণ করতে পারে। আমি যখন এনার্জির ডায়াগ্রাম আঁকবো তখন আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন একটা অরবিটাল মূলত 2টা ইলেকট্রন ধারণ করতে পারে। চলুন আমি জাস্ট লিখবো এখন পি এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে এল এর মান কি, এল এর মান কত, 1। পি এর ক্ষেত্রে এল এর মান 1। পি এর ক্ষেত্রে আমরা অরবিটাল কি পেয়েছিলাম, কয়টা, 3টা অরবিটাল।
এবার আসুন চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা পি এর ক্ষেত্রে বের করছি কি, পি এর ক্ষেত্রে কয়টি অরবিটাল, পি অরবিটাল সেটের মধ্যে কয়টি অরবিটাল আছে আমরা হিসাব করছিলাম, 3টি অরবিটাল সেট। পি এক্স মিনস কি -1, পি ওয়াই 0, পি জেড +1। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো ধরতে পারো, তোমার ইচ্ছা মতো এটাও ধরতে পারো যে 0, -1, +1, যার যেটা ইচ্ছা মতো। ভাই এটা বেশি বেশি অ্যাপ্রিসিয়েট মনে করি, যার কারণে এটা ধরছি। আপনার ইচ্ছা মতো ধরতে পারেন ইনশাল্লাহ। এবার আসুন এখান থেকে আমরা যেটা হিসাব করব যে স্পিন, স্পিন মূলত ইলেকট্রনের নিজের অক্ষের যে ঘূর্ণন এটা প্রকাশ করে। চলুন যে আমি এখানে 6টা ইলেকট্রন প্রকাশ করব, ধরুন আমি এখানে 6টা ইলেকট্রন বসাবো। কি বলছিলাম, একটি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 2টা। চলুন কিভাবে, মূলত ইলেকট্রন, একটা আমি এভাবে দিয়েছি। তার মানে কি, ধরুন এটা আপনি ধরতে পারেন একটা ইমেজ যেটা আমি করছিলাম, পরবর্তীতে আমি আলহামদুলিল্লাহ এর বিস্তারিত জেনে গেছি। ধরেন ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ এটা করতেছে। আপনি এস এর, এটার ক্ষেত্রে এস এর মান কত পাবেন? ধরেন আপনি ধরছেন এটাকে +1/2, এটাকে ধরছেন কি +1/2। এবার আসুন আরেকটা ইলেকট্রন সেম ভাবে, যেমন ধরুন এখানে 3টা ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করে ফেলছে। এবার আসুন 6টা ইলেকট্রন প্রবেশ করাবো বলছিলাম না, এখন আরেকটা ইলেকট্রন প্রবেশ করাচ্ছি, 4 নাম্বারটা প্রবেশ করাচ্ছি। 4 নম্বরটা দেখুন উল্টাভাবে ঢুকছে, তার মানে কি এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, উল্টা দিকে। তার মানে কি এটার ক্ষেত্রে এস এর মান কত ধরতে হবে আপনাকে? -1/2। এই দুইটাই অল টাইম মিস হয়, কারণ একটা অরবিটালের ক্ষেত্রে। কয়টির ক্ষেত্রে আমরা তুলনা করি? মূলত এই স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আমরা সব সময় একটি অরবিটালের ক্ষেত্রে তুলনা করব। বিটা, একটি অরবিটালের ক্ষেত্রে আমরা এটা তুলনা করব। আমি জাস্ট এই অরবিটালের ক্ষেত্রে px এটার ক্ষেত্রে তুলনা করছি। তার মানে কি অন্য ইলেকট্রনগুলো আমি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করাই দিই। এই মূলত আমাদের এই কোয়ান্টাম সংখ্যার ধারণা, যেটা মূলত এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা মূলত ইলেকট্রনের ঘূর্ণনটা বোঝায়। যে ক্লকওয়াইজ ধরছেন আপনি s সমান +1/2, অ্যান্টি ক্লকওয়াইজ যখন হবে তখন কি s সমান -1/2। জাস্ট বেসিক শিখলে হবে না, আমাদেরকে মূলত যেটা করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে এগিয়ে যাইতে হবে। চলুন আমরা প্র্যাকটিস করি। জাস্ট সোডিয়াম দিয়ে ভাইয়া প্র্যাকটিসটা শুরু করব। সোডিয়াম আমি একটা দেখাই দিব, অন্যগুলো ইনশাল্লাহ আপনারা করবেন। আচ্ছা যান, আমি এই দুটা দেখাই দেওয়ার চেষ্টা করব। 1, 11টা ইলেকট্রন হয়ে গেছে, অবশ্যই হয়েছে। চলুন এবার আমরা এটা সম্পর্কে জানি, এটা সম্পর্কে একটা ইলেকট্রনের ডায়াগ্রাম, শক্তির ডায়াগ্রাম আঁকবো, যেটা আপনারা একদম সহজে বুঝবেন। এখন এদিকে মূলত এনার্জি যাবে, এদিকে কি এনার্জি, শক্তি। এনার্জি আমি সংক্ষেপে লিখতেছি ই আকারে প্রকাশ করতেছি। এদিকে মূলত এনার্জি যাবে। আমরা কি জানি আবহাওয়া নীতি অনুসারে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে যাবে, ক্রমান্বয়ে ক্রম অনুসারে, শক্তির ক্রম অনুসারে। এবার আসুন আমি এখানে কিছু বক্স আঁকতেছি, আপনারা খেয়াল করুন। একটা বক্স আঁকতেছি, এখানে প্রত্যেকটার জন্য আমরা মূলত একটা একটা করে বক্স আঁকবো। 1s, ওকে। 2s, ওকে। 2p, ওকে। 3s, s। চলুন এবার আমরা কি বলছিলাম, আবহাওয়া নীতি অনুসারে ইলেকট্রন সমূহ ক্রমান্বয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এবার একটা জিনিস খেয়াল করুন, 1s এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা s এর ক্ষেত্রে l সমান 0।
এবং এটার ক্ষেত্রে m সমান কত? m সমান 0। দেখেন একটাই আছে, আমি এখানে 0 লিখতে পারি, নিচে একটাই আছে। এবার আসুন ইলেকট্রন প্রবেশ করাই। মোট কয়টি ইলেকট্রন আছে এখানে? 2 2 4 6 10 1 11। প্রথমে আমি একটি ইলেকট্রন প্রবেশ করাইছি। এবার লেখো চুম্বক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে প্লাস হাফ। এবার আসুন দ্বিতীয় ক্ষেত্রে একই বিপরীতমুখী আরেকটা ইলেকট্রন প্রবেশ করবে এই অরবিটালে। একটা অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। এটাতে আগে প্রবেশ করবে, এটা ফিল আপ করবে, কারণ এটা শক্তি কম। কম শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর ধাপে ধাপে ইলেকট্রন যাবে, যার কারণে কম শক্তি স্তর ফিল আপ হওয়ার পর পরবর্তীতে এগুলাতে ফিল আপ হবে। হ্যাঁ, এটা ফিল আপ হয়ে গেছে। ওকে, এবার আসুন আমরা 2s এর ক্ষেত্রে যাই। আমরা 1s এর ক্ষেত্রে দুটোটা ইলেকট্রনের লিখে ফেলছি। এটার ক্ষেত্রে কি হবে? এটা যদি আমরা প্লাস হাফ ধরি, এটার ক্ষেত্রে মাইনাস হাফ। প্লাস মাইনাস হাফ। আমি দুটার ক্ষেত্রে লিখছি 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রনের হিসেবে লিখছি। তুমি ধরো আরেকটা ইলেকট্রনের জন্য বের করতেছো, ইনশাল্লাহ আমি শেষের দিক দিয়ে বুঝাবো। শেষের দিক দিয়ে একটা এমন লেভেলের এক্সাম্পল করাবো যেটাতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা এই দুটা ইলেকট্রন অনলি 1s এর ক্ষেত্রে আমি এটা বের করছি 1s এর ক্ষেত্রে। এবার আসুন 2s এর ক্ষেত্রে কি হবে? 2s এর ক্ষেত্রে আসুন এবার একটি জিনিস খেয়াল করুন। 2s এর ক্ষেত্রে 2s এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? n ইকুয়াল টু সহকারী কোয়ান্টাম সংখ্যার কি দেওয়া আছে? s। s এর ক্ষেত্রে l এর মান কত? 0। এবার আসুন m এর মান আমি এখানে লিখেছি, m এর মানও কি হবে? 0। m এর মান কত হবে? 0। এখানে 2টা ইলেকট্রন প্রবেশ করে ফেলছে। আর কয়টা ইলেকট্রন আছে? 9টা। এখানে তৃতীয় ইলেকট্রন প্রবেশ করছে। তৃতীয় ইলেকট্রনের ক্ষেত্রে আমরা জাস্ট একটি ইলেকট্রন বের করলে s এর মান কি? প্লাস হাফ। পরবর্তী ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে, এটার ক্ষেত্রে কি হবে? মাইনাস হাফ। আমরা এখানে মূলত 2টা ইলেকট্রন। 2s কয়টা অরবিটাল? 2s এ কয়টা অরবিটাল? একটা অরবিটাল। এই তো একটা, জাস্ট একটি, এখানে একটি, এখানে একটি। 2s এর ক্ষেত্রে একটি, 1s এর ক্ষেত্রে একটি অরবিটাল, যার কারণে এখানে 2টা ইলেকট্রন পাইছি। 2টা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি বের করছি? সবগুলা কোয়ান্টাম সংখ্যার মান বের করছি। এবার আসুন পরবর্তীতে 2p। 2pর ক্ষেত্রে 2pর ক্ষেত্রে মূলত পির ক্ষেত্রে পি ক্ষেত্রে আমরা কয়টা অরবিটাল পাই? পি একটা অরবিটাল সেট। এখানে 2p পুরাটা একটা অরবিটাল সেট। এই অরবিটাল সেটে আমরা কয়টা অরবিটাল পাই? 3টি। px py pz মূলত। তার মানে কি? -1 0 +1 m এর মান লিখছি। এবার আসুন এই পি থেকে কি পেয়েছি আমরা? পি অরবিটাল সেট থেকে 3টা অরবিটাল পাইছি, px py pz। আমরা এখন প্রত্যেকটাতে ইলেকট্রন প্রবেশ করাবো। এখানে 4টা আগে থেকে প্রবেশ করে ফেলছে। আর কয়টা আছে? আর 7টা। এসব ক্ষেত্রে এখানে প্রত্যেকটা অরবিটালের মান সেম। এই নিয়মের ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হলো হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি ভাইয়া? পড়াবো শেষের দিকে, ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট এখন মুখে বলতেছি। মূলত ইলেকট্রন সমূহ প্রথমে এককভাবে একই মুখী স্পিনে প্রবেশ করবে। দেখুন এখানে মোট কয়টা ইলেকট্রন আসবে? 2টা 2টা 2টা, 6টা ইলেকট্রন আসবে। এই জন্য আমরা কি লিখছি এখানে? p6। আমরা সংক্ষেপে কি লিখছি? p6। এইভাবে আমাদের হুন্ডের নীতির ক্ষেত্রে বলতে মতো ইলেকট্রন সমূহ প্রথমে কি সিঙ্গেল ভাবে একইমুখী স্পিনে প্রবেশ করবে। প্রবেশ করেছি। এরপর পরবর্তী ইলেকট্রন কি হবে? বিপরীত মুখী স্পিনে প্রবেশ করবে। মোট কয়টা ইলেকট্রন হয়েছে আমাদের? 6টি ইলেকট্রন। এখানে কয়টি? 1 2 3 4 5 6, 6টি ইলেকট্রন প্রবেশ করে ফেলছে। মোট কয়টি? 10টি। এখন এটা নিয়ে আমরা আলোচনা করতেছি না। এবার আসুন আমরা এটা px এর ক্ষেত্রে তুলনা করি। px এর ক্ষেত্রে সবকিছু তুলনা করি। আমরা মূলত এখানে একটি অরবিটাল নিয়ে তুলনা করতেছি। px এর ক্ষেত্রে আসুন, px এর ক্ষেত্রে এখানে
এন এর মান কত 2, এল এর মান কত, বির ক্ষেত্রে এল এর মান কত 1, এম এর মান কত, এম এর মান -1। আমি যেভাবে ধরছি আপনারা আপনাদের মতো ধরতে পারেন, হতে পারে আপনারা এখানে নতুন একটা ধরছেন 0, -1, +1, হতে পারে এটাকে +1 ধরছেন আপনারা, এটাকে 0 ধরছেন। অবশ্যই আপনাদের ইচ্ছা, যে যার যেটা ইচ্ছা সে যা ধরতে পারবেন। ভাইয়া এটা ধরতেছি এখন, ভাইয়া উপরটা ধরতেছি, যার কারণে আসুন চলুন এম এর মান কত হতে হবে -1, -1। এখন এস এর মান লিখে এটার ক্ষেত্রে দুইটা ইলেকট্রন বের করতেছি, আমরা পুরো অরবিটালটা তুলনা করতেছি। এস এর ক্ষেত্রে কি হবে +-1/2, কারণ দুইটা +1/2 কার জন্য ক্লকওয়াইজের জন্য, আর -1/2 কার জন্য অ্যান্টি ক্লকওয়াইজের জন্য। এখানে দুইটা ইলেকট্রন বের করে ফেলছি ইনশাল্লাহ। এখন পরবর্তী দেখুন আর কয়টা ইলেকট্রন বাকি আছে আমাদের সোডিয়ামের, আর একটি ইলেকট্রন বাকি আছে। একটি ইলেকট্রন এটা সরাসরি এভাবে প্রবেশ করবে। আমরা এস এর ক্ষেত্রে কয়টি অরবিটাল জানি, এস এর ক্ষেত্রে এস অরবিটাল সেটে কয়টি অরবিটাল থাকে, একটি অরবিটাল, এটা কি 0, অবশ্যই ধরতে পারি আমরা। তার মানে আমরা এখানে কি দেখতেছি, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, সর্বশেষ ইলেকট্রনটা 30 প্রবেশ করছে। 30 কয়টা ইলেকট্রন, একটি। এখানে দেখুন 2, 4, 6, 8, 10, 11, 11তম ইলেকট্রনটি, সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে আমাদের 30। এটার ক্ষেত্রে বের করি, এখানে তো আর দুটা পাচ্ছি না কারণ আমরা সোডিয়াম নিয়ে কথা বলতেছি। এখানে দুটা পাচ্ছি না, কয়টা পাচ্ছি, একটি পাচ্ছি। আমরা মূলত একটি নিয়ে করব এই 30 একটি ইলেকট্রনের ক্ষেত্রে। এন এর মান কত, এন এর মান 3, এল এর মান কত, এল এর মান 0, এম এর মান হোয়াট, এম এর মানও 0, আমি এখানে এম এর মান লিখছি। এবং এস এর মান কত, কোন দিকে, ক্লকওয়াইজ ধরতেছি মনে মনে, তার মানে কি +1/2। ওকে, ইনশাল্লাহ আমাদের মূলত এই এনার্জি ডায়াগ্রাম এবং কোয়ান্টাম সংখ্যা জাতীয় ধারণাগুলো ক্লিয়ার হওয়ার মতো ইনশাল্লাহ। এবার আসুন, আমি বলছিলাম আমরা অন্য একটা নিয়ে করব ইনশাল্লাহ। আমি অক্সিজেন নিয়ে করতেছি। আসুন অক্সিজেন নিয়ে ইলেকট্রন বিন্যাসটা আমরা করে নিই। ওকে, আমাদের অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা, 8টি। চলুন আমরা এনার্জি ডায়াগ্রামটা আঁকি। এটা কি হবে 1s 2s 2p, এখানে আরো 3টা থাকবে px py pz। এবার আসুন আমরা ইলেকট্রনগুলো বসাই দিই, ইলেকট্রনগুলো বসাবো। এর আগে আমরা এখানে অরবিটালের ক্ষেত্রে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানটা লিখে ফেলি নিচে। এখানে কয়টা অরবিটাল পাবো, এস সহকারে কোয়ান্টাম সংখ্যা এস। দেখুন এস এর ক্ষেত্রে কয়টা, একটা, 0। এখানেও 2s এর ক্ষেত্রে এস আছে, এস এর ক্ষেত্রে কয়টা, একটা, 0, এটাই 0 হবে একটা এটা। এখানে ক্ষেত্রে px py pz, p এর ক্ষেত্রে কয়টা আনছিলাম, 3টা, -1, 0, +1। এবার আসুন ইলেকট্রনগুলো প্রবেশ করাই আমরা ইনশাল্লাহ। কিভাবে, প্রথম ইলেকট্রন এভাবে প্রবেশ করবে, তারপর ইলেকট্রন এভাবে প্রবেশ করবে। এবার দেখুন এখানে 2টা হয়ে গেছে, আর কয়টা বাকি আছে, আরো 6টা বাকি আছে। আর 2টা এভাবে প্রবেশ করবে। ইলেকট্রন ক্রমান্বয়ে মূলত ছোট শক্তির স্তরগুলো ফিল আপ হওয়ার পর, ছোট শক্তির স্তর অথবা ছোট অরবিটাল গুলা ফিল আপ হওয়ার পর, কম শক্তি, ছোট অরবিটাল বলতে কম শক্তির অরবিটাল গুলা ফিল আপ হওয়ার পর তারপর উচ্চতর শক্তির স্তর যাবে। এবার আসুন একটু এভাবে প্রবেশ করবে। এখানে কয়টা, টুপিতে 4টা, এভাবে প্রবেশ করবে, এভাবে প্রবেশ করবে। আমরা তো ভাইয়া এখানে কয়টা পাচ্ছি, 7টা পাচ্ছি। 8 নাম্বারটা এখন কিভাবে প্রবেশ করবে, 8 নাম্বারটা এই বিপরীতমুখী ভাবে প্রবেশ করবে আমাদের। আপনারা চাইলে এখানে প্রত্যেকটা ইলেকট্রনের বের করে ফেলতে পারবেন, কোয়ান্টাম সংখ্যা n l m s এগুলোর মান বের করতে পারবেন। এখানে সমশক্তির অরবিটালের ক্ষেত্রে যেটা মনে রাখবেন, আমাদের হুন্ডের নীতি অনুসারে সমশক্তির অরবিটাল সমূহে ইলেকট্রন সমূহ প্রথমে ক্রমান্বয়ে একই স্পিনে প্রবেশ করে, পরবর্তীতে বিপরীতমুখী স্পিনে আবার প্রবেশ করে। এই আমি এখানে অক্সিজেনের 2p4
2p6 সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 2p6, আমি 2p4 লিখছি। 2p4 এর ক্ষেত্রে কি প্রথমে 3টা ইলেকট্রন, এখানে কয়টা? 4টা। 2p-র ক্ষেত্রে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন, 1টা 2টা 3টা প্রবেশ করছে, চতুর্থ নাম্বারটা এভাবে প্রবেশ করছে। এখন চলুন, এখন আমরা মূলত আলোচনা করব আফবাউ নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি। আসুন এটা সম্পর্কে আমরা জানি। একটা কি বলতেছি? আফবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। চলুন, যখন আমরা খেয়াল করি যে ইলেকট্রন, অনেক সময় প্রশ্ন আসলে আমাদের ক্লাস 10-এ যে 4f3d কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কেন? আচ্ছা, আমি আফবাউ নীতিটা মূলত মুখে বলে দিচ্ছি, আপনারা বইয়ে পাবেন, সব জায়গায় পাবেন। জাস্ট আমি বলে দিচ্ছি যে n+l এর মানের ক্ষেত্রে একটা এনার্জি, শক্তি, একটা এনার্জি সমতুল্য, শক্তির সমতুল্য ধরি আমরা কিসের মানকে? n+l এর মানকে। n কি এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l কি এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই দুটার মানকে আমরা একটা এনার্জির সাথে তুলনা করে একটা ধারণা করি, যেটার মাধ্যমে যার মান কম হবে, শক্তির মান কম হবে, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যার কারণে আমাদের মূলত নীতিটা এরকম যে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। চলুন আমরা এটা জেনে নিই। এখানে এই দুটার মধ্যে 4f এবং 3d এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে আমরা এটা বের করব। প্রথমে আমি বের করি 4f এর ক্ষেত্রে। 4f এর ক্ষেত্রে 4 এর ক্ষেত্রে n এর মান কত? 4। f এর ক্ষেত্রে l এর মান কত? f এর ক্ষেত্রে l এর মান কত? 3। এবার আসুন আমরা এনার্জিটা বের করি। একটা ধারণাকৃত শক্তি n+l এর মান, n+l এর মান কত? 7। একইভাবে আসুন আমরা 3d এর ক্ষেত্রে বের করি। 3d এর ক্ষেত্রে বের করি। 3 এর ক্ষেত্রে n এর মান হোয়াট? 3। l এর মান কত? d এর ক্ষেত্রে l এর মান 2। আমরা বের করি এনার্জি, এটা ধারণাকৃত শক্তি n+l, n এর মান কত? 3 যোগ 2 5। এখানে কত পাইছি? 4f এর ক্ষেত্রে 7, এখানে 3d এর ক্ষেত্রে কত পাইছি? 5। তার মানে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? 3d তে। 3d তে আগে প্রবেশ করবে ইলেকট্রন, তারপর 4f এ। এভাবে আমরা বের করতে পারি। এবার আসুন, আপনাকে এমন দুইটা অরবিটাল দিছে যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই দুটো অরবিটালের মধ্যে আমাদেরকে, এই দুটো অরবিটাল সেটের মধ্যে আমাদেরকে তুলনা করতে বলছে যে 7p এবং 8s কোনটার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে। চলুন দেখুন আমরা একটা একটা বের করি। এক পাশে 7p বের করব, এক পাশে 8s বের করব। চলুন 7p এর ক্ষেত্রে n এর মান কত? 7। p এর ক্ষেত্রে l এর মান কত? 1। এনার্জি n+l, n+l সমান কত? 7, 8। এবার আসুন 8s এর ক্ষেত্রে বের করি। n এর মান হোয়াট? 8। l এর মান কত? 0। এবং শক্তি কত? সিম্পল, 8 এর সাথে 0 যোগ করলে 8। ভাইয়া এখানে তো n+l এর মান দুটোটাতে n+l এর মান 8 8 আসতেছে। ওইসব ক্ষেত্রে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? খেয়াল রাখুন, আমি একটা নোট লিখে দিচ্ছি নিচে, এটা খেয়াল রাখুন। তার মানে আমরা এখান থেকে কি জানতে পারি যে n+l এর মান যদি একই হয়, এখানে পাইছি আমরা n+l এর মান একই, n+l এর মান যদি একই হয়,
এসব ক্ষেত্রে যেটা হয় যে যার n এর মান ছোট, যার n এর মান ছোট, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। তার মানে ইলেকট্রন এখানে কোথায় আগে প্রবেশ করবে? 7p ওয়াই, যার n এর মান কম, n এর মান কম, তার শক্তি একটু কম। এটা দুটোটা কাছাকাছি হলেও শক্তির তুলনার ক্ষেত্রে আমরা কাছাকাছি দেখতেছি, বাট এখানে যার n এর মান কম, এখানে n এর মান 8, এখানে n এর মান 7, যার n এর মান কম তাতেই ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটাই হলো আমাদের আফবাউ নীতি, যেখানে n প্লাস l এর মান বের করার মাধ্যমে আমরা সমাধান দিতে পারি। প্রথম কি n প্লাস l এর মান বের করে যার মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি n প্লাস l এর মান সেম হয়ে যায় তখন কি হয়? যার n এর মান ছোট সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবার চলুন আমরা পড়ব কি হুন্ডের নীতি। হুন্ডের নীতির ক্ষেত্রে হুন্ডের নীতি যখন আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে পড়তেছিলাম তখনই জেনে গেছি, এখন ইনশাল্লাহ বিস্তারিত জানবো। হুন্ডের নীতি একটু বই থেকে দেখে নিও ভাইয়া, আমি নিজের মুখে বলতেছি যে সমশক্তির অরবিটালের মধ্যে ইলেকট্রন সমূহ একই স্পিনে প্রবেশ করবে, পরবর্তীতে ধারাবাহিকভাবে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। কিভাবে দেখুন, আমরা লিখছিলাম যে পি পি অরবিটাল সেট, পি এর ক্ষেত্রে হতে পারে এখানে 2p 3p 4p এরকম আর কি, আমি পি লিখছি। পি এর ক্ষেত্রে কয়টি অরবিটাল থাকে একটি অরবিটাল সেটে? px px -1, py pz 0 -1। বলছে হুন্ডের নীতির ক্ষেত্রে, আমাদের হুন্ডের নীতির ক্ষেত্রে ইলেকট্রন সমূহ এখানে কয়টি ইলেকট্রন আনবে? 6টি। কিভাবে? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2 করে, 2 2 2, মোট 6টি। এবার আসুন, ইলেকট্রন সমূহ একই মুখী স্পিনে প্রবেশ করবে, একই মুখী স্পিনে প্রবেশ করবে। এরপর ক্রমান্বয়ে এখানে জায়গা আছে যার কারণে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে সমশক্তি অরবিটালের ক্ষেত্রে। একইভাবে দেখুন আমাদের ডি এর ক্ষেত্রে কয়টি অরবিটাল? সেম ভাবে 5টি। ডি এর ক্ষেত্রে কয়টি অরবিটাল পাইছি আমরা? 5টি। 5টি অরবিটাল, তার মানে কি -2 -1। এবার আসুন এখানে কয়টি ইলেকট্রন ধারণ করতে পারবে? 10টি। আমি এখানে শেষের দিক দিয়ে লিখে দিব যে কোন অরবিটাল সেটে কয়টি ইলেকট্রন ধারণ করে। তার মানে কি এখানে এখানে আসুন 10টি ইলেকট্রন যদি এখানে ধারণ করে তার মানে কি ইলেকট্রন সমূহ প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, একমুখী স্পিনে প্রবেশ করবে, এরপর ক্রমান্বয়ে বিপরীতমুখী স্পিনে সর্বোচ্চ 2টা করে। এটা মূলত আমাদের হুন্ডের নীতি, যেখানে ইলেকট্রন সমূহ প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, পরবর্তীতে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। এবার আসুন পাউলির বর্জন নীতিতে আমরা প্রবেশ করার আগে আমরা কিছু প্র্যাকটিস করি, আমরা যা শিখছিলাম তা থেকে প্র্যাকটিস করি। চলুন, আমাকে দেওয়া আছে n এর মান 3, এখান থেকে আমরা ভাইয়া কয়টা অরবিটাল সেট পাবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা হলে l এর ক্ষেত্রে কয়টা সেট পাবো? 3s 3p 3d। y কেন হয়েছে? আমরা l এর মান কি জানি? l ইকুয়াল 0 থেকে কি n-1 পর্যন্ত, 0 থেকে n-1, তার মানে কি 0 1 2, 0 এর কারণে কি হয়েছে s, 1 এর কারণে কি হয়েছে p, 2 এর কারণে কি হয়েছে d। এজন্য এখানে বসবে 3s 3s 3p 3d, বসাইছি 3s 3p 3d। ওকে, এবার চলুন এগুলোকে আমি এখানে 4 আকারে লিখি। 3s 3s s এর ক্ষেত্রে আমরা কয়টা? এটা একটা অরবিটাল সেট, বাট অরবিটাল পাই কয়টা? অরবিটাল সেট হলেও একটি অরবিটাল পাই। s এর ক্ষেত্রে কি একটি অরবিটাল পাই। আমরা m এর মান কিভাবে বের করি? 0 হতে কি 0 হতে কি বলছিলাম? প্লাস মাইনাস l,
এখানে এস এর মান যখন 0 প্লাস মাইনাস এল, তার মানে প্লাস মাইনাস 0 আগে প্লাস মাইনাস দিতে হবে না, একটি থাকবে অটোমেটিক, একটি। আমরা কি বলছিলাম, একটি অরবিটালের ক্ষেত্রে এটা মূলত 0 হবে, আমি এখানে 0 লিখতেছি উপরে। একটি অরবিটালের ক্ষেত্রে কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে? 2টি। তার মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? ইলেকট্রন 2টি, 2টি ইলেকট্রন। এবার আসুন 3p এর ক্ষেত্রে লিখি আমরা। 3p, হোয়াট ইজ 3p? 3p এর ক্ষেত্রে আমরা এটার মান কত পাই? p এর ক্ষেত্রে l এর মান কত? p এর ক্ষেত্রে 1। তার মানে কি 0 হতে প্লাস মাইনাস 1, মানে কি -1 0 প্লাস 1, মানে কি -1 0 প্লাস 1, অথবা এটাকে আমরা x অক্ষ লিখে px py pz। একটা জিনিস হিসাব করেন, আমরা কি বলছিলাম এখানে কয়টি অরবিটাল? একটি, দুটি, তিনটি। কয়টি অরবিটাল? 3টি অরবিটাল। যদি একটি অরবিটালে যদি 2টি করে ইলেকট্রন ধারণ করে, তার মানে 3টি অরবিটালে কয়টি ইলেকট্রন ধারণ করবে? মোট 6টি, 6টি ইলেকট্রন ধারণ করবে অবশ্যই। এবার আসুন 3d এর ক্ষেত্রে লিখতেছি ভাইয়া। 3d এর ক্ষেত্রে কয়টা পাবো হিসাব করে দেখুন, মনে করে দেখুন। এখানে কি আসবে? 0 হতে +1 -1 +2 -2, কয়টা? মোট 5টা। এল এর মান কত এখানে? ডি এর ক্ষেত্রে এল এর মান কত? 2। মোট কয়টা পাইছি? 5টা। তার মানে কি, আমি এখানে লিখতেছি সবগুলা -2 -1 0 +1 +2 লিখছি। কয়টি পাইছি? 5টি। 5টির ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 5টির ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি। 10টি। এখানে ভাইয়া একটু সিকোয়েন্সটা ভুল করতেছি, ইলেকট্রনটা আমি শেষে লিখতেছি। এরপরে আসুন, আচ্ছা যদি এরপরে আমরা এফ এর ক্ষেত্রে পাই, যদি কখনো আসে, আমরা 3 এর ক্ষেত্রে কত পাইছি? ডি পর্যন্ত যাচ্ছে। 4 এর ক্ষেত্রে ধরলে 4f পাবো অবশ্যই। আপনারা হিসাব করে দেখেন, এটা আলাদা, এগুলো হয়ে গেছে, এটা অনলি 3 এর ক্ষেত্রে। কখনো 4f পাইছি, কখন আমরা 4f পাইছি। এখানে এফ এর ক্ষেত্রে আমরা বের করি। এফ এর ক্ষেত্রে হিসাব করে দেখিও, মোট 60টি অরবিটাল পাবো আমরা। মোট কয়টি অরবিটাল পাবো? বাংলা লিখি 60টি অরবিটাল। 7টি থেকে একটি যে করে 2টি ইলেকট্রন ধারণ করে, মোট কয়টি? 14টি। মোট 14টি ইলেকট্রন ধারণ করে কোথায়? এফ অরবিটাল সেটে। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, এখানে দেখুন। এস এর ক্ষেত্রে 2টি, পি এর ক্ষেত্রে 6টি, ডি এর ক্ষেত্রে 10টি, এফ এর ক্ষেত্রে 14টি। এভাবে। এবার আসুন আমরা জেনে নিই পাউলির বর্জন নীতি সম্পর্কে। সংজ্ঞাটা মুখস্থ করে নেবেন, বাট সংজ্ঞাটা মুখস্থ করা থেকে যেটা ইম্পর্টেন্ট বোঝা। আফবাউ নীতি, হুন্ডের নীতি যত সহজে বোঝা যায়, পাউলির নীতি একটু স্টুডেন্টরা কঠিন ভাবে নেয়। পাউলির নীতির ক্ষেত্রে, পাউলির বর্জন নীতির ক্ষেত্রে ব্যাখ্যাটা মূলত এরকম যে একটি মৌলে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হতে পারে না। আমি আবার কি বলতেছি, একটি মৌলে 2টি ইলেকট্রনের, একটি মৌলের 2টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান কখনো, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। চলুন আমরা এটা একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখি। আসুন আমরা এখানে মূলত একটা এনার্জি ডায়াগ্রাম আঁকছি, আপনারা স্কেল দিয়ে সুন্দরভাবে আঁকতে পারবেন, ভাইয়া বোর্ডে আঁকছি তো তাই। চলুন আমরা প্রত্যেকটা ইলেকট্রন প্রবেশ করাই। প্রত্যেকটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে এভাবে প্রবেশ করবে। আর 9টা ইলেকট্রন আছে,
এরপর আর কয়টা আছে? 7টা। প্রবেশ করে দেখুন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপর অষ্টম, নবম, দশম, একাদশ। আমাদের পাওলি সাহেব যেটা বলছেন যে কোনো একটি মৌলে, এই সোডিয়াম মনে করো, কোনো একটি মৌলে দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, 4টি কোয়ান্টাম সংখ্যার হবে। আমি যেটা বলতেছি, আবার সংখ্যাটা আবার বলতেছি, কোনো মৌলে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হতে পারবে না। চলুন আমরা হিসাব করি। এখানে এই ইলেকট্রনটা কততম ইলেকট্রন হিসাব করি। চলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইলেকট্রন। এদিকে বের করবো আমি পঞ্চম ইলেকট্রন। এরপর আসুন এর পাশেটা কততম ইলেকট্রন হিসাব করি। 1 2 3 4 5 6 7, অষ্টম। এর পাশের ইলেকট্রনটা কততম ইলেকট্রন? অষ্টম। পাশের ইলেকট্রনটা মূলত অষ্টম ইলেকট্রন। চলুন আমরা প্রত্যেকটার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্প্রিং কোয়ান্টাম সংখ্যা বের করব। পঞ্চম ইলেকট্রনের ক্ষেত্রে এখানে ইলেকট্রন লিখে দিই আমি। পঞ্চম ইলেকট্রন গেলে N L M। চলুন পঞ্চমটার ক্ষেত্রে বের করি। পঞ্চমটা পাশেরটাকে অষ্টম। কিভাবে হিসাব করতে ভাইয়া? দেখুন, 1 2 3 4 5 6, কারণ এগুলো সেম শক্তির অরবিটাল। কারণ এগুলো কি সেম শক্তির অরবিটাল। আমরা হুন্ডের পড়ছিলাম, সেম শক্তির অরবিটালে কি এক স্পিনে প্রবেশ করবে আগে, পরে বিপদমুখী স্পিনে প্রবেশ করবে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এটা কি অষ্টম। এটা কি আমাদের অষ্টম। এবার আসুন আমি এভাবে হিসাব করছি। পঞ্চমটার ক্ষেত্রে বের করি। পঞ্চমটার ক্ষেত্রে এটা কোথায় আছে? টুপিতে। কোথায় আছে? টুপিতে। টুপির ক্ষেত্রে এন এর মান কত? 2। পি এর ক্ষেত্রে এল এর মান কত? 1। পি এর ক্ষেত্রে এল এর মান কত? 1। আমি এখানে এল লিখে ফেলছি। পি এর ক্ষেত্রে এল এর মান কত? 1। এবার আসুন এই ইলেকট্রনটা কোথায় আছে? আমি ধরছি -1 ধরছি, পি এক্স কে -1 ধরছি। তার মানে কি এম এর মান কত? -1। এটা কি এ ক্লকওয়াইজ মুখী ধরছি আমি মনে মনে, আমার মতো করে ক্লকওয়াইজ মুখী ধরছি। ক্লকওয়াইজকে আমি ধরি +1/2, এখানে +1/2। এরপর আসুন এটার ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমরা পেয়ে গেছি। এবার আসুন অষ্টম ইলেকট্রন কার? এই পিএক্স এ। এই ইলেকট্রনটা আমরা প্রথম ইলেকট্রনটা বের করে ফেলছি। পিএক্স এর দ্বিতীয় ইলেকট্রনটা কি অষ্টম ইলেকট্রন না? আমরা হিসাব করছিলাম। এই অষ্টম ইলেকট্রনটা প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার মান বের করে। চলুন, 2p এর ক্ষেত্রে 2, কারণ এগুলো সব কত 2p থেকে বিস্তারিত আসছে। n এর মান 2, l এর মান p এর ক্ষেত্রে কত? 1, m এর মান কত? -1 এবং ইলেকট্রনটা কোন দিকে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ, বিপরীতমুখী। আমি এটাকে ধরছি ক্লকওয়াইজ, এটাকে ধরছি বিপরীতমুখী। কেমন? তার মানে কি এটা -1/2। এখানে একটা জিনিস খেয়াল করুন, পাওয়ারের নীতি অনুযায়ী কি একই মৌলের যে কোনো দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হতে পারে না। এখানে দেখুন, এটার ক্ষেত্রে +1/2, এটার ক্ষেত্রে -1/2, ওই তিনটা সেম আছে। সেম ভাবে আপনি প্রথম ইলেকট্রন এবং শেষ ইলেকট্রনের ক্ষেত্রে বের করুন। সেম বলছে কি পাশাপাশি দুইটা ইলেকট্রন। এটা কততম ইলেকট্রন? পঞ্চম ইলেকট্রন। এটা কি অষ্টম ইলেকট্রন। দুইটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোনোদিন সেম হবে না। সর্বোচ্চ মিলছে এখানে কয়টা দেখতেছি আমরা? 3টা, একদম পাশাপাশি বের করছি আমরা। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, +1/2, -1/2। এটা মূলত আমাদের পাওলি বর্জন নীতি। ইনশাল্লাহ ভাইয়া মূলত কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ভালো ধারণা দিচ্ছি এবং 3টা নীতি যেগুলো আমরা পারি না, আমাদের জন্য অনেক সময় কঠিন। বিশেষ করে ভাইয়া পাওলির বর্জন নীতিটা একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে আমরা ধারণা করতে পারবো। আপনাকে মূলত একই মৌলের দুটি ইলেকট্রন
দুটি ইলেকট্রনের মধ্যে তুলনা করতে দিতে পারে। হতে পারে আমি তো এখানে পঞ্চম আর অষ্টম ইলেকট্রন নিয়ে তুলনা করছি, হতে পারে আপনাকে এখানে বল দিবে পিওয়াই এ, পিওয়াই এর ক্ষেত্রে বের করো, পিওয়াই, পিওয়াই এর ক্ষেত্রে বের করো। পিওয়াই কোথা থেকে পাইছি? টু পিওয়াই। কি? টু পিওয়াই। টু পিওয়াই এর ক্ষেত্রে তোমাকে বের করতে বলছে টু পিওয়াই এ কততম ইলেকট্রন আছে, আমাদের এটা বের করতে হবে। চলুন আমরা বের করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ষষ্ঠ, কত? ষষ্ঠতম ইলেকট্রনটা কোথায় আছে? ষষ্ঠতম ইলেকট্রনটা কোথায় আছে? এই টু পিওয়াই এ। একইভাবে আসুন পরবর্তী ইলেকট্রনটা কততম হিসাব করি। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। তার মানে কি টু পিওয়াই পরবর্তী ইলেকট্রনটা কি নবম ইলেকট্রন। তার মানে আমাদেরকে তুলনা করতে হতে পারে, বলতে পারে প্রথম ইলেকট্রন। প্রথম ইলেকট্রন কোনটা? এটা। একদম শেষ পর্যায়ে ইলেকট্রন সাথে তুলনা করো। হতে পারে এই দুটার সাথে তুলনা করো। যেকোনো ভাবে বলতে পারে। কিভাবে? কি একই মূলের দুটি ইলেকট্রন, দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এটাই আমাদের পাউলির বর্জন নীতি।